ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় হেলথ অ্যান্ড হাইজিন। এই শিরোনামে আমরা যে ইউনিট 3 নিয়ে কাজ করছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা কাজ করবো আপনাদের লেসন 2। এই লেসন 2 তে সুন্দর একটি পোয়েম রয়েছে আপনাদের আউট অন সলিটিউড এই শিরোনামে। এখানে মূলত আমাদের যে কন্টেন্ট গুলো আজকে থাকছে সেটি হচ্ছে কবি পরিচিতি আলেকজান্ডার পোপ সম্পর্কে। আমরা জানি যে একটা কবিতা পড়ার জন্য অবশ্যই কবির ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হয়। কারণটি হচ্ছে আপনাদের এখন যেহেতু এখান থেকে প্রশ্ন আসবে, অতএব কবি রিলেটেড কিন্তু একটি কোয়েশ্চেন আপনাদের আসতেই পারে। এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটি আপনাদের জানতে হবে। আমরা এরপরে নিয়েছি যে কবিতাটির যে শব্দগুলো রয়েছে এবং সেই শব্দগুলোর বিশ্লেষণটা নিয়েছি, ওই শব্দটি কেন ব্যবহার করা হয়েছে সে বিষয়টা। এর পরবর্তীতে আমরা কাজ করব আপনাদের বাংলা মিনিং সহকারে, সেটা পড়বো, বিস্তারিত ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব প্রত্যেকটি লাইন, যাতে করে আপনারা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারেন। এর পরবর্তীতে আমরা সেকশন ডি তে আমরা কাজ করব সামারি নিয়ে এবং সেকশন ই তে কাজ করব থিম। যদিও এটি সরাসরি পরীক্ষায় আসে না, কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস পোয়েম, এরকম করে প্রশ্ন করতে পারে। অনেক সময় সামারিটার আমাদের প্রয়োজন হয়। এছাড়াও আপনাদের প্রদত্ত বইয়ে কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা কাজ করব। শিক্ষার্থীরা আপনাদের একটু জানিয়ে রাখি, যারা বিগত দিনের ক্লাসগুলো পাননি আমাদের প্লেলিস্ট গুলো চেক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত থাকবেন। সেখান থেকে যদি আপনি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি আপডেট ইনফরমেশন গুলো আমাদের পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, সেখানেও আপনি ঘরে বসে সুন্দর করে প্রস্তুতি নিতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। শুরুতে আমরা সেকশন এতে যেটা নিয়েছি কবি পরিচিতি আলেকজান্ডার পোপ সম্পর্কে একটু জেনে নেব। চলেন। আলেকজান্ডার পোপ ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। তিনি 21 মে 1688 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 30 মে 1744 সালে মৃত্যুবরণ করেন। তিনি মূলত তার ব্যঙ্গাত্মক দার্শনিক কবিতার জন্য বিখ্যাত। তার লেখা নিও ক্লাসিক্যাল যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। আপনারা যখন আরো বড় হবেন বা ইংরেজি লিটারেচার নিয়ে পড়বেন তখন সবসময় একটা জিনিস আপনাদের মাথায় কাজ করবে, কোন কবি কোন যুগের, সেই যুগটা কিন্তু আমাদের খুব ভালো জানতে হয়। বা আপনাদের হিস্ট্রি অব ইংলিশ লিটারেচারে সুন্দর করে পিরিয়ড গুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা এই বিষয়গুলো জেনে নিতে পারি। ইনি হচ্ছেন নিও ক্লাসিক্যাল যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে পোপের সবচেয়ে জনপ্রিয় রচনাগুলির মধ্যে রয়েছে দ্য রেপ অফ দ্য লক, জগৎ বিখ্যাত একটি রচনা, যেটা আমরা প্রায় প্রত্যেকটি মানুষই এই বিষয়টি জানে। অ্যান এসে অন ক্রিটিসিজম, দ্য ডেনসিট এবং অ্যান এসে অন ম্যান। তার লেখাগুলোর মূল বৈশিষ্ট্য হলো ব্যঙ্গাত্মক, এই কিওয়ার্ড গুলো জেনে রাখেন, ছন্দবদ্ধ উপস্থাপনা এবং গভীর দার্শনিক চিন্তাধারা। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং ছেলেবেলায় মেরুদণ্ডজনিত রোগে আক্রান্ত হন, যা তার স্বাভাবিক জীবনযাপনকে বাধা সৃষ্টি করেছিল। তবে এর মধ্যেও তিনি একনিষ্ঠভাবে সাহিত্য চর্চা চালিয়ে যান এবং ইংরেজি কবিতায় তার অমর স্থান নিশ্চিত করেন। আমাদের আজকের যে আলোচ্য কবিতাটি ওল্ড অন সলিটিউড, এই কবিতায় পোপ দেখিয়েছেন কিভাবে প্রকৃত সুখ সাদামাটা এবং স্বনির্ভর জীবনে লুকিয়ে থাকে। কবি খ্যাতি বা ঐশ্বর্যের চেয়ে নিরিবিলি ও প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবনকে বেশি গুরুত্ব দিয়েছেন। এটা আমাদের একটা গ্লান্স, মানে এক লাইনে যদি আমরা কবিতাটার মেইন বিষয়টিকে ফোকাস করতে চাই সেটা আমাদের আসবে। চলুন আমরা এই পর্যায়ে কবির লেখনী কোনটি কখন প্রকাশিত হয়েছিল সরাসরি এটা আপনাদের প্রয়োজন নেই, যদি আপনারা জেনে রাখেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে। ফেমাস ওয়ার্কস অফ দ্য গ্রেট পয়েট প্যারাডাইস লস্ট, এটা পাবলিশ হয়েছিল আপনাদের 1709-এ, দ্যাট মিনস 1709 সালে। এইভাবে সবগুলো দেওয়া হয়েছে, আপনাদের যদি কখনো প্রয়োজন হয় সেটা আপনারা নিয়ে নিতে পারেন। বাট আমরা যেটা আজকে পড়বো ওল্ড অন সলিটিউড, এটি হচ্ছে 1780 পাবলিশ হয়েছিল। চলুন আমরা এই কবিতার কিছু শব্দ এবং শব্দের বিশ্লেষণগুলো জেনে নিই। আমরা চলে এসেছি সেকশন বি তে, ওল্ড অন সলিটিউড কবিতাটির গুরুত্বপূর্ণ শব্দ এবং বিশ্লেষণগুলো। আমরা প্রথমে শব্দগুলো নিয়েছি, তারপর বাংলা উচ্চারণ। এটা অনেকের প্রয়োজন হবে, অনেকের প্রয়োজন হবে না। এরপরে বাংলা অর্থ, কবির শব্দ নির্বাচনের কারণ, কেন তিনি সেটা নির্বাচন করেছিলেন সেটা আমরা একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছি ওই কবিতার আলোকে। হ্যাপি শব্দটি ছিল, যার অর্থ আমরা সবাই জানি সুখী। কবি প্রকৃত সুখের সংজ্ঞা দিতে চেয়েছেন যা সাধারণ জীবনযাপনের মধ্যে পাওয়া যায়। প্রকৃত সুখটা কি
আমরা যদি সাধারণ জীবনযাপন করি সেটার মধ্যে কিন্তু নিহিত রয়েছে হ্যাপি। এই জন্য উনি একেবারে শুরুর লাইনে এই কথাটি বলেছেন এবং এই শব্দটা দিয়ে শুরু করেছেন। কন্টেন্ট, সন্তুষ্ট। কবি দেখাতে চেয়েছেন যে কম চাহিদা এবং স্বাবলম্বী জীবন মানুষকে সত্যিকারের তৃপ্তি দেয়। নেটিভ, জন্মস্থানীয়। ওখানে যে আপনাদের শব্দটি ছিল নেটিভ এর, মুক্ত বাতাস। নিজের জন্মভূমিতে থাকা সুখী জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রকাশ করতে চেয়েছেন এই শব্দের মাধ্যমে। এরপরে হার্ডস, গবাদি পশুর দল। স্বনির্ভর জীবনের চিত্র তুলে ধরতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। ফ্লক্স, পশুর পাল। মানুষের পোশাক ও প্রয়োজনীয় দ্রব্য পেতে পশুপাল গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা রাখে এই কবিতায়। শেড, ছায়া। প্রকৃতির আশীর্বাদ বোঝাতে গ্রীষ্মের ছায়ার কথা উল্লেখ করা হয়েছে এই জায়গাটাতে। ফায়ার, এটি হচ্ছে আগুন। শীতকালে উষ্ণতা পাওয়ার জন্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে এই কবিতায়। পিচ, শান্তি। দেহ ও মনের প্রশান্তি প্রকৃত সুখের উৎস। এরপর আসে মেডিটেশন, ধ্যান করা। ধ্যান ও চিন্তাশীল জীবন মানুষের মানসিক প্রশান্তি আনে। এরপর রয়েছে আনসিন, অদেখা। কবি চেয়েছেন তার জীবন ও মৃত্যু যেন প্রচারের বাইরেই থাকে, কেউ যেন সেটি ফলাও করে প্রচার না করেন। উনি যেন নিভৃতে নির্জনে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, যেটা আমরা অধিকাংশ মানুষই চায় না। আমরা এটাকে বেছে নিতে পারি না যে মৃত্যুর পরেও আমাদেরকে মানুষ মনে রাখুক, কিন্তু উনি চেয়েছেন নিভৃতে নির্জনে চলে যেতে, একেবারে এক্সেপশনাল। এবং এটাই কিন্তু হয়তোবা কবিতাটাকে অমর করে রেখেছে। আননোন, অজানা। খ্যাতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা না থাকা বোঝাতে ব্যবহৃত হয়েছে। স্টিল, নিঃশব্দে চলে যাওয়া। কবি চেয়েছেন পৃথিবী থেকে নিঃশব্দে বিদায় নিতে, যে কথাটা আমরা এখানে আনসিনের এই জায়গাটা তো পেয়ে গেলাম। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যে শব্দগুলো কিন্তু এক্সপ্লেইন করতে জানে না, বা বাংলায় যখন আপনারা কবিতা পড়ছেন তখনও কিন্তু দেখবেন যে জাস্ট পড়ে যাচ্ছেন আর গাইড থেকে মুখস্থ করছেন। আপনারা যদি এইভাবে কবিতাগুলো অ্যানালাইসিস করে বুঝে একটা নিজস্ব চিন্তা বা ছবি এঁকে মনের মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনাদের পড়াটা খুব সহজ হবে। আশা রাখি ইংরেজি কবিতা এবং বাংলা কবিতা পড়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এই পরামর্শটি আপনাদের কাজে আসবে। চলুন আমরা আজকের যে কাঙ্ক্ষিত কবিতাটি রয়েছে সেটা জেনে নেই। আমরা চলে এসেছি আমাদের মূল যে কবিতাটি ছিল, অটল সলিটিউড। এটি লিখেছেন আলেকজান্ডার পোপ। আমরা অলরেডি জেনে গিয়েছি। আমরা এখন মূল কবিতাটার আলোচনাটা করে ফেলি। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার অফ এ ফ্যাটার্নাল একার্স বাউন্ড। কবি মূলত যে বিষয়টি বলার চেষ্টা করছেন, সুখী সেই মানুষ যার ইচ্ছা এবং যত্ন কয়েকটি পৈতৃক জমির মধ্যে সীমাবদ্ধ। দ্যাট মিনস আমরা পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে যে সম্পদ পেয়ে থাকি সেইটার কথাই বলা হচ্ছে। আমরা যদি একটু ডিপলি চিন্তা করতে পারি এই দুটো লাইনে, সেটি হচ্ছে যে কবি বলেছেন প্রকৃত সুখী মানুষ সেই যার চাহিদা সীমিত এবং যে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য জমিতে সন্তুষ্ট। সে যদি অল্প পরিমাণও পেয়ে থাকে সেটাই তার কাছে একটা সন্তুষ্টির বিষয়। সে অতিরিক্ত সম্পদ বা খ্যাতির পেছনে ছোটে না। মূলত এই যে দুটো লাইন আমরা পড়লাম, হ্যাপি দ্য ম্যান হুজ উইশ কেয়ার অফ এ ফ্যাটার্নাল একার্স বাউন্ড, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার ইন হিজ ওন গ্রাউন্ড, যে তার নিজের ভূমিতে, তার জন্মভূমির বাতাসে নিঃশ্বাস নিতে সন্তুষ্ট। মূলত কবি যে বিষয়টি এখানে বোঝাতে চেয়েছেন, প্রকৃত সুখ সেই ব্যক্তির যে নিজের পরিচিত পরিবেশ, নিজের গ্রামে বা নিজের জমিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। এই জিনিসটি মূলত তুলে ধরার চেষ্টা করেছেন কবি এই দুটো লাইনের মাধ্যমে। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার ইন হিজ ওন গ্রাউন্ড, হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড, হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ বাটার। আমরা এই যে দুটো লাইন পাচ্ছি, এই দুটো লাইনে কবি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, মূলত আমরা প্রথম লাইনটাকে আলাদা করে নিতে পারি। আগে এটা আমরা নিয়ে জেনে নেই। আমরা যদি লাইনটা একটু ট্রান্সলেট করি তাহলে এভাবে আমরা বলতে পারি যে যার পশুর পাল আছে এবং যে পশুর পাল দুধ দেয়, এবং জমি আছে যে জমিতে সে জীবিকা নির্বাহ করে। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, যার পশুর পাল তাকে পোশাক সরবরাহ করে। তাহলে এই যে দুটো লাইন আমরা পেলাম, এই দুটো লাইনের মধ্যে যে বিষয়টি কবি বলতে চেয়েছেন, হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড,
কবি দেখাচ্ছেন যে একজন স্বনির্ভর মানুষ তার জীবনের প্রয়োজনীয় সবকিছু তার নিজের খামার বা জমি থেকে পেয়ে থাকে। এবং পরের যে লাইনটি রয়েছে, হুজ ফ্লক সাপ্লাই হিম উইথ এঠে, এইটার অর্থ একটু ডিপলি যদি আমরা দেখি, সেটি হচ্ছে কৃষক বা গ্রামীণ জীবনযাপনের মানুষ তাদের প্রয়োজনীয় কাপড়ের জন্য পশম বা পশুর চামড়া থেকে উপকরণ সংগ্রহ করে। এটাই মূলত বোঝাতে চেয়েছে। দ্যাট মিনস সেলফ ডিপেন্ডেন্ট, তাদের জিনিস দিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এরপরে আসেন trees in summer yield him shade in winter fire, যার গাছ গ্রীষ্মে তাকে ছায়া দেয় আর শীতে আগুন জ্বালার উপকরণ দেয়। মূলত যে বিষয়টি বলতে চেয়েছেন কবি, প্রকৃতির সঙ্গে একাত্ম জীবনযাপন করে মানুষ প্রয়োজনীয় আশ্রয় ও উষ্ণতা পেতে পারে, যা তাকে সুখী ও স্বাবলম্বী করে তোলে। চলুন শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্যারাটাতে যাই। আপনারা একটু ধৈর্য সহকারে আমরা যে আলোচনাটা করছি সেটা দেখার বা শোনার চেষ্টা করবেন এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন। এরপরে যে বিষয়টি বলছে, ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড আওয়ার্স ডেজ ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে, ধন্য বা মহিমান্বিত সেই ব্যক্তি যে বিনা উদ্বেগে দেখতে পারে তার সময়, দিন ও বছর সহজে কেটে যাচ্ছে। কবি এই বিষয়টি বলার চেষ্টা করেছেন এই জায়গাটাতে, প্রকৃত আশীর্বাদ হলো এমন জীবন যেখানে মানুষ চিন্তামুক্ত ও সহজভাবে তার সময় অতিবাহিত করতে পারে। এরপরে আসেন, ইন হেলথ বডি পিচ অফ মাইন্ড কোয়াইট বাই ডে, যার দেহ সুস্থ, মন প্রশান্ত আর দিনের বেলায় শান্তি থাকে। সুস্থ দেহে মনের সুখে দিন চলে যায় প্রশান্তিতে। আমরা এভাবেও বলতে পারি বিষয়টি। মূলত শারীরিক ও মানসিক সুস্থতা এবং নিরিবিলি জীবনযাপন মানুষের সত্যিকারের সুখের উপাদান হিসেবে কাজ করে, সেটি কবি তুলে ধরার চেষ্টা করেছেন। চলুন আমরা পরের প্যারাটা দেখে নিই। সাউন্ড স্লেভ বাই নাইট স্টাডি অ্যান্ড ইচ টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন। আমরা এই দুটো লাইনকে একটু আলাদা করে আলোচনা করব। সাউন্ড স্লিপ বাই নাইট স্টাডি অ্যান্ড ইচ, যে রাতে শান্তিতে ঘুমাতে পারে, পড়াশোনা ও বিশ্রামের মধ্যে সামঞ্জস্য রাখতে পারে। দ্যাট মিনস রাতে সুখ নিদ্রা, অধ্যয়ন ও বিশ্রাম একসাথে মধুর একটা বিনোদনের মতো কাজ করে, যে এটার সমন্বয় ঘটিয়ে চলতে পারে। এই জন্য বলা হচ্ছে সুইট রিক্রিয়েশন, মিষ্টি বিনোদন। ওভারঅল যদি আমরা ধরতে চাই যে যে বিষয়টি কবি এখানে বলার চেষ্টা করেছেন, সুখী জীবনের জন্য বিশ্রাম, জ্ঞান অর্জন এবং চিন্তামুক্ত ঘুমের প্রয়োজন। বিনোদন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যা তাকে প্রশান্তি দেয়। এরপরে আসেন কবি যেটা বলার চেষ্টা করেছেন, an innocence which most does flees with meditation, যার জীবনে আছে ইনোসেন্স, নিষ্পাপতা, যা সবচেয়ে আনন্দ দেয়, which most does flees, যা সবচেয়ে আনন্দ দেয়, with meditation, আর আছে ধ্যান। এক সরল, নিষ্পাপ এবং চিন্তাশীল জীবনী প্রকৃত সুখ এনে দিতে পারে। কবি এটাই বোঝাতে চাচ্ছেন। এবং লাস্ট পাড়ায় যে বিষয়টি বলছেন, দাস লেট মি লিভ আনসিন আননোন, দাস আনলিমিটেড লেট মি ডাই। প্রথম লাইনে যেটা বলছেন এখানে, দাস লেট মি লিভ আনসিন আননোন, এইভাবে আমি বাঁচতে চাই অদেখা ও অচেনা থেকে, যেন আমি খুব পরিচিত জন, পপুলার এরকম কিছু না হয়ে আমি নীরবে নিভৃতে বাঁচতে চাই। মূলত কবি চান তার জীবন যেন প্রচারের আলো থেকে দূরে নিরিবিলিতে কাটে। তিনি খ্যাতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা করেন না। দাস আনলিমিটেড লেট মি ডাই, আর এইভাবে আমি মরতে চাই যেন কেউ আমার জন্য শোক না করে। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আ স্টোন টেল ওয়্যার আই লাই, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আ স্টোন, আমি যেন নিঃশব্দে পৃথিবী থেকে হারিয়ে যাই আর কোনো পাথরও না থাকে আমার স্মৃতিচিহ্ন হিসাবে। অনেকে মারা যায়, পরবর্তীতে তার স্মৃতিস্তম্ভ বা সমাধি চিহ্ন থাকে। সে বিষয়ে কবি বলছেন যে তার মৃত্যুর পরেও যেন কোনো স্মৃতি স্তম্ভ বা সমাধি চিহ্ন না থাকে। তিনি চান এক নিঃশব্দ প্রস্থান, টেল ওয়্যার আই লাই, যা বলে দেবে আমি কোথায় শুয়ে আছি। কবি চান না যে তার মৃত্যুর পর কোনো চিহ্ন থাকবে
যা মানুষকে তার সমাধি সম্পর্কে জানাবে। তিনি চান একেবারে অজ্ঞাত থেকে জীবন শেষ করতে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনাটা। আমরা যদি সংক্ষেপে এর সারসংক্ষেপটা করতে যাই, যে কবিতাটি আমরা এই মুহূর্তে পড়লাম সেটি আমরা এইভাবে বলতে পারি যে এই কবিতা আলেকজান্ডার পোপ প্রকৃত সুখের সংজ্ঞা দিয়েছেন। তিনি মনে করেন সত্যিকারের সুখী ব্যক্তি সেই যে নিজ জমিতে আত্মনির্ভরশীলভাবে জীবনযাপন করতে পারে, সে প্রকৃতির আশীর্বাদ নিয়ে সুস্থ, নিরিবিলি ও চিন্তামুক্ত জীবন কাটায়। খ্যাতি, বৃত্ত বা সামাজিক মর্যাদার চেয়ে সাদামাটা ও শান্তিপূর্ণ জীবনই প্রকৃত সুখ এনে দেয়। কবি চান তিনি অচেনা ও অজানা থেকে জীবন কাটান এবং মৃত্যু হলে কোনো স্মৃতিচিহ্ন না রেখে নিঃশব্দে চলে যেতে চান। এই ছিল আমাদের এই কবিতাটির আলোচনাটা। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে সেকশনটি নিয়েছিলাম সেটি হচ্ছে যে এই কবিতাটার সামারিটা, যদি অনেকেই আপনারা চান, আপনারা অনেকে মন্তব্য করেন যে কবিতাটার সামারিটা কি, আমরা সামারিটা এইভাবে করতে পারি। In Autumn Solitude, Alexander Pope expresses his admiration for a simple, peaceful and self-sufficient life. Autumn Solitude কবিতা আলেকজান্ডার পোপ একটি সাধারণ, শান্তিপূর্ণ ও স্বনির্ভর জীবনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। The poem describes a happy man who is content with a small patch of land, fresh air, food from his own fields and warmth from nature. কবিতায় তিনি এমন একজন সুখী মানুষের কথা বলেছেন যার সামান্য জমি, বিশুদ্ধ বাতাস, নিজ ক্ষেতের খাবার, পশুপাল থেকে পোশাক এবং শীতের জন্য জ্বালানি কাঠ রয়েছে। He enjoys good health, peace of mind and restful sleep, spending his days in study, relaxation and meditation. এই মানুষটির সুস্থ দেহ, প্রশান্ত মন এবং নিশ্চিন্ত ঘুমের মাধ্যমে তার জীবন অতিবাহিত করে। দ্য পয়েট সে পড়াশোনা, বিশ্রাম এবং ধ্যানের মধ্যে আনন্দ খুঁজে পায়। দ্য পয়েট বিলিভস দ্যাট ট্রু হ্যাপিনেস লাইস ইন লিভিং আননোটিসড অ্যান্ড ফ্রি ফ্রম ওয়ার্ল্ডলি ফেম অর ডিস্ট্রাকশনস। কবি মনে করেন প্রকৃত সুখ লুকিয়ে আছে নিরিবিলি ও আত্মনির্ভরশীল জীবনে। ইন দ্য ফাইনাল লাইন্স, সবশেষে এবং একেবারে শেষে যে কথাটি বলেছেন, হি উইশেস টু লিভ দ্য ওয়ার্ল্ড কোয়াইটলি। তিনি চান পৃথিবী থেকে নিঃশব্দে চলে যেতে, উইথাউট এনি মনুমেন্টস অর mourning, emphasizing the value of a life lived in peace and solitude. যেন কেউ তাকে মনে না রাখে বা তার সমাধি চিহ্ন না করে। কবি শান্তি ও নিঃসঙ্গতার গুরুত্ব তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কবিতার যে সামারি, সেটি আমরা এখন থিমটা নিয়ে আলোচনা করব। আশা রাখি আপনাদের এটি কাজে আসবে এবং প্রশ্নে অনেক সময় এটা দিয়ে দিতে পারে। চলুন আমি আপনাদের একটু আলোচনা করে দিই। The central theme of the poem is the joy of a simple and self-sufficient life. এই কবিতায় প্রধান ভাব হলো সরল ও স্বনির্ভর জীবনের আনন্দ। Pope highlights the idea. Pope দেখিয়েছেন that যে true happiness comes not from wealth, power or fame. সত্যিকারের যে তিনি দেখিয়েছেন প্রকৃত সুখ সম্পদ, ক্ষমতা বা খ্যাতির মধ্যে নয়, বাট বরং ফ্রম আ পিচফুল এক্সিস্টেন্স ক্লোজ টু নেচার, বরং প্রকৃতির মাঝে নিরিবিলি ও চিন্তামুক্ত জীবনযাপনের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। He also emphasizes contentment, solitude and inner peace, suggesting that a person who can live without worldly or recent distractions is truly blessed. তৃপ্তি, নিঃসঙ্গতা এবং মানসিক শান্তি কবিতার মূল বিষয়বস্তু। কবি এমন জীবন কল্পনা করেছেন যেখানে কোনো সামাজিক চাপ নেই এবং ব্যক্তি তার প্রয়োজনীয় সবকিছু প্রকৃতি থেকে পেয়ে যায়। Another key theme is detachment from society, as the poet expresses a desire to live and die unnoticed, valuing privacy over recognition. সামাজিক বন্ধন থেকে মুক্তি আর নিঃশব্দে চলে যাওয়ার আকাঙ্ক্ষা কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে কবি দেখিয়েছেন মৃত্যুর পর খ্যাতি বা স্মৃতি থাকার চেয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নেওয়াই বেশি মূল্যবান। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের থিম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আপনাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর আলোচনা করব এখন, এবং পাশাপাশি আপনাদের
যেহেতু এখান থেকে প্রশ্ন কমন আসবে, এই জন্য আমরা চেষ্টা করছি আরো কিছু প্রশ্ন আপনাদের সংযোজন করার, যেগুলো প্র্যাকটিস করলে আপনি এখান থেকে হুবহু কমন পেয়ে যেতেও পারেন। চলুন আমরা প্রশ্নগুলো দেখে নেই। সেকশন এফ এ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। প্রথম যে প্রশ্নটা ছিল, হোয়াট থিংস ডাজ হ্যাপি আ ম্যান হ্যাভ? সুখী মানুষের কি কি জিনিস আছে? এই অ্যান্সারটি করতে হবে আপনাদের বেসিক থেকে না, এই কবিতার আলোকে আপনাকে উত্তরটি লিখতে হবে। আপনি যেভাবে লিখতে পারেন, আ হ্যাপি ম্যান হ্যাজ এ স্মল পিচ অফ ল্যান্ড, fresh air, milk from his herds, bread from his fields, clothes from his flocks, shade from trees in summer, and firewood in winter. এই বিষয়টি বলা হচ্ছে যে সুখী মানুষের একটি পিস অফ ল্যান্ড, এক টুকরা জমি, ফ্রেশ এয়ার বিশুদ্ধ বাতাস, মিল্ক ফ্রম হিজ হার্ডস গবাদি পশুর দুধ, ব্রেড ফ্রম হিজ ফিল্ডস ক্ষেতের ফসল যেখান থেকে সে জীবিকা নির্বাহ করতে পারে, clothes from his flocks পশুর পাল থেকে পোশাক, shade from trees in summer গ্রীষ্মের ছায়া, and firewood in winter শীতের জন্য জ্বালানি কাঠ থাকে। এই জিনিসগুলো যা রয়েছে সে সুখী মানুষের পরিণত হবে। সুখী মানুষ হওয়ার এটা একটা সাইন অ্যাকর্ডিং টু দিস পোয়েম। এরপরে আসেন বি নাম্বারে যে প্রশ্নটি বলা হয়েছে আপনাদের, হাউ ডাজ হি পাস হিজ টাইম? সে কিভাবে তার সময় কাটায়? হি passes his time in good health, peace of mind, quiet surroundings, sound sleep at night, study, relaxation and pleasant recreation. সে সুস্থ দেহ এবং প্রশান্ত মনে, নিরিবিলি পরিবেশে, রাতে গভীর ঘুমে, পড়াশোনা ও বিশ্রামে, আনন্দদায়ক বিনোদনের মাধ্যমে তার সময় কাটায়। আমরা সি নাম্বার প্রশ্নটি দেখে নেই। হাউ ডাজ হি উইশ টু ডাই? সে কিভাবে মরতে চায়? হি উইশেস টু ডাই আননোটিসড অ্যান্ড আনলিমিটেড, লিভিং নো ট্রেস বিহাইন্ড। সে চায় অচেনা ও অদেখা অবস্থায় নিঃশব্দ মৃত্যুবরণ করতে, যেন তার মৃত্যুর জন্য কেউ শোক না করে এবং তার কোনো স্মৃতিচিহ্ন না থাকে। অ্যান্ড ফাইনালি নাম্বার ডি তে যে প্রশ্নটি আপনাদের করা হয়েছে সেটি হচ্ছে, হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ? তুমি কিভাবে মনে করো যে তুমি জীবনে সুখী হতে পারবে? আপনি অ্যান্সারটি যেভাবে লিখবেন, আই থিঙ্ক আই ক্যান বি হ্যাপি ইন লাইফ বাই লিভিং আ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ, staying healthy, maintaining good relationships with my family and friends, and avoiding unnecessary stress or greed. আমি মনে করি সরল এবং শান্তিপূর্ণ জীবনযাপন, স্টে হেলদি সুস্থ থাকা, মেনটেনিং গুড রিলেশনশিপ উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পরিবার ও বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখা, অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি স্ট্রেস অর গ্রিড এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা লোভ থেকে দূরে থাকলে আমি সুখী হতে পারবো। এটাই হচ্ছে আমাদের জীবনের একটা মোটিভেশনাল প্রশ্ন। যে প্রশ্নটির উত্তর যদি আমাদের মনের মধ্যে থাকে, আমরা কিন্তু সুন্দর করে নিজেকে মোটিভেট করতে পারবো। শিক্ষার্থীরা, আপনাদের এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার জন্য আরো কিছু প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, প্র্যাকটিস ফর মোর কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলো আপনারা এক নজরে দেখে নিতে পারেন, আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। যদি আপনাদের অ্যান্সার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা নক করতে পারেন, অথবা আমাদের যে ব্যাচ রয়েছে সেখানেও যুক্ত হয়ে এই জিনিসগুলো সুন্দর করে আপনি বুঝে নিতে পারেন, যাতে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হয়। এই 10টি প্রশ্ন আপনাদের জন্য দেওয়া হয়েছে, সাথে ওই 4টি, মোটামুটি 14টি প্রশ্ন যদি আপনি কভার করে ফেলেন, তাহলে এখান থেকে আপনি হুবহু কমন পেয়েও যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পরীক্ষায়। শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আমাদের আলোচনাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন, আপনাদের রিভিউ বা মন্তব্যটি আমাদের খুবই প্রয়োজন, যে আপনি একেবারে ক্লিয়ার হয়েছেন কিনা, একটি কবিতা কিভাবে পড়তে হবে, কিভাবে আপনি সেটাকে গুছাবেন, সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবেন, থিম কিভাবে বের করবেন, এবং আমরা এখানে যে সামারি দেখিয়েছি, সামারি কিভাবে বের করবেন। অনেক সময় এগুলো প্রশ্ন বিশেষ করে ডি এবং ইতে দিয়ে দিতে পারে। অতএব সুন্দর করে এভাবে প্রস্তুতি নেন। আশা রাখি আপনাদের সামনের প্রস্তুতিগুলো বা পরীক্ষাগুলো অনেক ভালো হবে। যারা প্রথম দেখছেন আমাদের এই ক্লাসটি, এর আগে আমাদের ক্লাস দেখেননি বা সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমাদের এই আলোচনাগুলো আপনাদের জন্য উপকৃত হচ্ছে, পরবর্তী ভিডিওগুলো আপনারা আপলোড করা মাত্রই নোটিফিকেশন আকারে পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।